নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 2 এর যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা, আগের দুটি পার্টে আমরা কিছু প্রশ্নের সমাধান করে দিয়েছি। এই পার্টে আমরা অবশিষ্ট প্রশ্নগুলির সমাধান করে দেবো। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটির পাশে থাকবে। আমরা চেষ্টা করব সমস্ত প্রশ্নের অ্যান্সার খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেওয়ার। তো দেখো বন্ধুরা, আমরা এই বিয়ের দাগ থেকে প্রশ্নগুলির সমাধান করব। বিয়ের প্রশ্নে যেটি বলা হয়েছে, দেখো বিবৃতিতে বলা হয়েছে তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়। কারণ কি? অ্যান্সার সি হবে, মাদুরাইয়ের তামিল সাহিত্য সম্মেলন থেকেই সঙ্গম সাহিত্য নামকরণ হয়েছে। তো দেখো এরপর 3-1 থেকে আমরা প্রশ্নগুলির সমাধান করব। 3-1 যেটি বলা হয়েছে, দেখো 3-1 প্রশ্নে বলা হয়েছে ঋগ্বেদ ও জেন্দ আবেস্তার বর্ণনায় কি কি মিল দেখা যায়। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। ঋগ্বেদ ও জেন্দ আবেস্তার বর্ণনায় কি কি মিল ও অমিল দেখা যায়। আমাদের যেহেতু প্রশ্ন করা হয়েছে মিল, সেই জন্য আমরা শুধুমাত্র মিলটাই করব। তো দেখো এখানে কি বলা হয়েছে, ঋগ্বেদ ও জেন্দ আবেস্তার বর্ণনায় অনেক কিছু মিল ও অমিল দেখা যায়। তার মধ্যে মিলগুলি এগুলো ভাষা। ঋগ্বেদ ও জেন্দ আবেস্তা ইন্দো ইরানীয় ভাষার প্রভাব দেখা যায়। দুই গ্রন্থের ভাষা ও বর্ণনা ক্ষেত্রে অনেক মিল রয়েছে। তো এইটুকু লিখলেই হবে। এই প্রশ্নটি যাদের রায়মার্টিন সহায়িকা আছে, তোমরা 63 নম্বর পাতায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে কোশ্চেনটি আছে, দেখো পরের প্রশ্নে বলা হয়েছে আদি বৈদিক যুগের কৃষি সম্পর্কে কি জানা যায়। প্রশ্নে বলা আছে আদি বৈদিক যুগের কৃষি সম্পর্কে কি জানা যায়। তো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। আদি বৈদিক যুগের কৃষি সম্পর্কে কি, আদি বৈদিক যুগের কৃষি সম্পর্কে কি জানা যায়। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করো। ঋগ্বেদ থেকে আদি বৈদিক যুগের কৃষি সম্পর্কে জানা যায়। এখানে আদি বৈদিক যুগের কৃষি সম্পর্কে কী জানা যায়। ঋগ্বেদ থেকে আদি বৈদিক যুগের কৃষি সম্পর্কে জানা যায়। এ যুগের প্রধান উৎপন্ন ফসল ছিল যব, গম ও ধান চাষও হতো কিনা তা নিশ্চিতভাবে জানা যায় না। তাহলে এখানে প্রধান ফসল ছিল যব, গম ও ধান চাষ হতো কিনা তা নিশ্চিতভাবে জানা যায় না। তবে বৈদিক যুগে ধীরে ধীরে কৃষির গুরুত্ব বেড়েছিল। যাদের কাছে রায়মার্টিন সহায়ক আছে, তোমরা 67 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে, দেখো পরের প্রশ্নে বলা হয়েছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি। বৌদ্ধ ধর্মের ত্রিরত্নে ধারণা আছে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো বুদ্ধ, ধম্ম ও সংঘ। এটাই হলো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, বুদ্ধ, ধম্ম ও সংঘ। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে, তোমরা 93 নম্বর পেজে গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে, দেখো পরের প্রশ্নে বলা হয়েছে মহাজনপদ কিভাবে গড়ে ওঠে। মহাজনপদ কিভাবে গড়ে ওঠে। তো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা, এখানে প্রশ্নে দেওয়া আছে মহাজনপদ বলতে কি বোঝায়, অথবা মহাজনপদ কিভাবে গড়ে ওঠে। এই দুটি প্রশ্নের এই অ্যান্সারটি লিখলেই হবে। মহাজনপদ, জনপদ থেকে আয়তন ও ক্ষমতায় বড় রাজ্যকে মহাজনপদ বলা হয়। মহাজনপদ বলে মহাজনপদ সৃষ্টি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী নাগাদ বিভিন্ন জনপদে শাসকরা যুদ্ধে জয়লাভ করে নিজেদের রাজ্যের সীমানা অনেক গুণ বাড়িয়েছিল। ফলে ছোট ছোট জনপদ বড় হলো, আর এইভাবে সৃষ্টি হলো মহাজনপদ। বৈদিক যুগের রাজাদের থেকেও জনপদের শাসকরা ছিল আরও বেশি শক্তিশালী ও সম্পদশালী। সেই শক্তি ও সম্পদ ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা বাড়িয়ে চলেছিল। এটাই হলো অ্যান্সার। তো বন্ধুরা, দেখো যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে, তোমরা 87 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে।
পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন। তো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো আমাদের প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন, শুধু আমরা এইটুকু অ্যান্সার করব। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কারণ তিনি গুজরাট অঞ্চল থেকে শক শাসকদের উচ্ছেদ করেছিলেন। তিনি ছিলেন শকদের শত্রু বা আরি বা ওরি, তাই তাকে সকারি বলা হয়। ওরি কথার অর্থ হলো শত্রু। তো দেখো কি বলা হলো, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কারণ তিনি গুজরাট অঞ্চল থেকে শক শাসকদের উচ্ছেদ করেছিলেন। তিনি ছিলেন শকদের শত্রু বা ওরি, তাই তাকে সকারি বলা হয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে যাওয়ার আগে যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 118 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে অমাত্য বা সচিব কাদের বলা হতো। অমাত্য বা সচিব কাদের বলা হতো। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো বন্ধু দেখো এই প্রশ্নটি তোমরা এখান থেকে করবে। মৌর্য শাসন ব্যবস্থার প্রধান কর্মচারী ছিলেন অমাত্য, সচিব, মহামাত্র। তো আমাদেরকে প্রশ্ন করা আছে অমাত্য ও সচিব কাদের বলা হয়। তো সেক্ষেত্রে তোমরা এই দুটি পয়েন্ট করবে। অমাত্য মৌর্য সম্রাটগণ অমাত্যদের সাহায্যেই শাসন চালাতেন। অমাত্যদের উপর শাসন, বিচার, অর্থ প্রভৃতির বিভাগ পরিচালনার দায়িত্ব দেওয়া হতো। সচিব মৌর্য শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ছিল সচিব নামে কর্মচারী। তাদের মধ্যে যারা অভিজ্ঞ ও দক্ষ ছিলেন তাদের মন্ত্রী পদে নিয়োগ করা হতো। তাছাড়া মৌর্য শাসনে মন্ত্রী পরিষদ নামে একটি সভা ছিল যারা জরুরি অবস্থায় রাজাকে পরামর্শ দিতেন। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এই পর্যন্ত করবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 114 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে প্রাচীন ভারতের জলসেচ ও আজকের জলসেচের মধ্যে কোন পার্থক্য তোমার চোখে পড়ে কি। তো দেখো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। প্রশ্নে দেওয়া আছে প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল কেন। তো সেই প্রশ্নের অ্যান্সারটা এই পর্যন্ত। পরে কি বলছে সে যুগের জলসেচ ব্যবস্থার সঙ্গে আজকের দিনের জলসেচ ব্যবস্থার কোনো পার্থক্য তোমার চোখে পড়ে কি। তো দেখো এই পার্থক্যটার ক্ষেত্রে তোমরা আমি পুরোটাই বলে দিচ্ছি, তোমরা পার্থক্যের অংশটা যখন প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল কেন তখন এই প্রশ্নের অ্যান্সারটা এইটুকু দেবে আর বাকিটা তোমরা পার্থক্য দেবে। তো দেখো এখানে কি বলা আছে, প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা। প্রাচীন ভারতে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি, আর ভালো কৃষিকার্যের জন্য প্রয়োজন ছিল ভালো সেচ ব্যবস্থা। প্রাচীন ভারতের শাসকরা কৃষির উন্নতির জন্য জলসেচের প্রতি নজর দিতেন। ধনী ব্যক্তিরা নিজেদের এলাকায় কৃষির উন্নতির জন্য নিজের উদ্যোগে জলসেচ ব্যবস্থা তৈরি করতেন। প্রাচীন ভারতের জলসেচ ও আজকের জলসেচের মধ্যে পার্থক্য। প্রাচীন ভারতের জলসেচ ও আজকের জলসেচ। প্রাচীন ভারতে দৈহিক শক্তি বা পশু শক্তি চালিত যন্ত্রের সাহায্যে জলসেচ করা হতো। আজকের দিনে বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে জলসেচ করা হয়। প্রাচীন ভারতে অল্প পরিমাণ এলাকায় আর জমিতে জলসেচ ব্যবস্থা ছিল। আজকের দিনে অনেক বেশি চাষের জমি জলসেচ আওতায় মধ্যে এসেছে। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এইখান থেকে এইখান পর্যন্ত লিখবে। তো যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 139 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরের প্রশ্নে কি বলা আছে। পরের প্রশ্নে বলা হয়েছে মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কী। তো দেখো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো বন্ধুরা দেখো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কী। মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন বিশাখ দত্ত। নাটকের বিষয়বস্তু, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু হলো চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার কাহিনী।
নন্দ বংশের রাজা ধননন্দকে পরাজিত করার পর কিভাবে চন্দ্রগুপ্ত মগধের সিংহাসন দখল করে রাখেন এ হলো সেই কাহিনী। তো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে এখান পর্যন্ত করবে। যাদের রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 160 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে তামিল সাহিত্যের দুটি মহাকাব্যের নাম কি। তো দেখো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো কী বলা হয়েছে, তামিল সাহিত্যের দুটি মহাকাব্যের নাম কি। তামিল সাহিত্যের দুটি মহাকাব্যের নাম হলো, প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে শিল্পাদিকারম, আর দ্বিতীয়টি হচ্ছে মণিমেকলাই। এই দুটি হচ্ছে তামিল সাহিত্যের দুটি মহাকাব্যের নাম। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলেছে হিদুস কি। তো দেখো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে হিদুস কি, পারসিকরা স কে হ উচ্চারণ করত এবং লিখত পারস্যের হকু মনীষীর শাসক দারাবৌসের লেখা থেকে হিদুস শব্দটি পাওয়া যায়। হিদুস বলতে মূলত সিন্ধু নদ বিধৌত অঞ্চলগুলিকে বোঝাতো। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 178 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা আছে মিনান্দার কে ছিলেন। তো বন্ধুরা দেখো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। মিনান্দার কে ছিলেন? মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত রাজা। বাকটিয়া কান্দাহার অঞ্চলে তার শাসন ছিল। তার রাজধানী ছিল সাকল বা বর্তমান পাকিস্তানে সিয়ালকোট। এটি হলো এর অ্যান্সার। তোমাদের কাছে যাদের কাছে রায়মার্টিন সহায়ক আছে তোমরা 179 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নগুলি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে টিকা লেখো জীবক। তো যেহেতু আমাদের জীবক সম্পর্কে টিকা লিখতে বলেছে সেক্ষেত্রে এই অ্যান্সারটাই লিখলেই হবে। জীবক কেন বিখ্যাত? গৌতম বুদ্ধের সময়কালের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক। তিনি হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন। তার জন্ম হয়েছিল রাজগৃহে। তিনি তক্ষশিলায় গুরু আত্রেয়ের কাছে শিক্ষা লাভ করেছিলেন। জীবক সমস্ত গাছের ভেষজ গুণ সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন। জীবক গৌতম বুদ্ধ ও রাজা বিম্বিসারকে অনেকবার কঠিন রোগ থেকে মুক্ত করেছিলেন। ভেষজ চিকিৎসক হিসাবে জীবক বিখ্যাত হয়ে আছেন। তো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এখান থেকে এখান পর্যন্ত লিখবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 161 নম্বর পৃষ্ঠায় গিয়ে প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম হিসাবে রেশম পথের গুরুত্ব কেমন ছিল। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো প্রশ্নে এখানে দেওয়া রয়েছে অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম হিসাবে রেশম পথের গুরুত্ব কেমন ছিল। খ্রিস্টপূর্ব 200 অব্দ থেকে খ্রিস্টীয় 300 অব্দের মধ্যে রোম সাম্রাজ্যে চীনা রেশমের কদর ছিল সবচেয়ে বেশি, যা মধ্য এশিয়ার তারিম উপত্যকা ও তাকলামাকান মরুভূমির মধ্য দিয়ে পামির মালভূমি হয়ে আফগানিস্তান ও ইরানের ভিতর দিয়ে রোমে পৌঁছত। এই পথকে রেশম পথ বলা হয়। এই পথের উপর শুল্ক বসিয়ে পার্থীয় ও কুষাণরা প্রচুর অর্থ উপার্জন করত। আবার এই পথ দিয়ে চীন রোমে রেশম রপ্তানি করে প্রচুর আয় করত। এই কারণে এই পথটির আর্থিক গুরুত্ব ছিল খুব বেশি। তো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। যাদের রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 180 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে মিনান্দার কে ছিলেন। মিনান্দার কে ছিলেন? তো বন্ধুরা দেখো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে।
তো সরি, এইটা আগে আমাদের সমাধান হয়ে গেছে। আমরা এই প্রশ্নটি সমাধান করব যে গান্ধার শিল্প, এই প্রশ্নের অ্যান্সারটি সমাধান করব। এটি আগে আমরা সমাধান করে দিয়েছি, এটি করব গান্ধার শিল্প। তো দেখো বন্ধুরা, আমাদেরকে টিকা লিখতে বলা হয়েছে গান্ধার শিল্প কুষাণ যুগে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে যে শিল্পের উদ্ভব ঘটেছিল তাকে গান্ধার শিল্প বলা হয়। খ্রিস্টীয় প্রথম ও চতুর্থ শতকে এই শিল্প বিকাশ লাভ করে। গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হল বুদ্ধমূর্তি পদ্মাসনের ভঙ্গিতে সিংহাসনে উপবিষ্ট ধ্যানরত অর্ধ নিমীলিত নয়ন ও নাসিকাগ্রে নিবদ্ধ দৃষ্টি সু অবয়বসম্পন্ন বুদ্ধের মূর্তি গান্ধারের পর ভারতের অন্য কোনো স্থানে অনুসৃত হয়নি। বুদ্ধের পাশাপাশি গরুর ও যক্ষের মূর্তিও গন্ধার শিল্পে দেখা যায়। গন্ধারের মূর্তি নির্মাণে চুন, বালি, পাথর, পোড়ামাটি, মাটি, প্লাস্টার অফ প্যারিস, সোনালি বা অন্য কোনো রঙের গাঢ় প্রলেপ ব্যবহার করা হতো। তো এই প্রশ্নের অ্যান্সারটি এই পর্যন্তই। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 163 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।